আমাকে এক বড় ভাই রিসেন্টলি একটা কমেন্ট করছে একটা ভিডিওতে। যখন ভিডিওটা দেখতেছেন এর 2-3টা ভিডিও আগে মনে হয়, আমি কমেন্টের একটা স্ক্রিনশট দিয়ে দিব। উনি কমেন্ট করছে এরকম যে ভাই এই লোকটা প্রচুর হর্ন দিচ্ছে পিছন থেকে, হুদাই হর্ন দিচ্ছে, আমি যদি টান দিই উনি আমার সাথে 2 দিনও পারবে না। যাক, টানাটানি করার দরকার নাই, রিল্যাক্সে রোজা রমজানের দিন চালাই। সো ওই ভাইটা কমেন্ট করছে এইভাবে যে আপনি ভাই ক্যামেরার সামনে এসে সকলেই তো বকবক করতে পারবে, এগুলো বকবক বাদ দিয়া নিজের জীবনের জন্য কিছু কর। মানে তুই সম্বোধন করে কমেন্টটা করছে বা নিজের জীবনের জন্য কিছু করেন। আমি ওনার কমেন্টটা পড়ে এতটুকু বুঝতে পারছি। এখন ভাই দেখেন, আপনার হয়তো বাপদাদা অনেক কিছু রেখে গেছে, আপনি নিজে কিছু না করলেও আপনার জীবন দাঁড়ায় যাবে, বা আপনার বাবা মা বা বাপদাদার যে জায়গা সম্পত্তি আছে সেই সম্পত্তির উপর আপনি বসে বসে খেতে পারবেন। তো আমার ভাই ওই স্কোপটা নাই, এই কারণে আমার কষ্ট করতে হবে। এই যে রাস্তার ভিতর দিয়ে ভিডিও বানাচ্ছি, আপনি পারলে বেশি না 50টা ভিডিও আপলোড করে দেখান 1 বছরের ভিতরে। আমার চ্যানেলে অলমোস্ট 382টা ভিডিও আপলোড করা আছে, শর্ট ভিডিও থেকে ধরে দেখা যাচ্ছে ফুল ভিডিও, এছাড়া ব্লা 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 অনেক প্রকার ভিডিও মিলে 380টার মতো ভিডিও আছে এখন পর্যন্ত, যখন আমি এই ভিডিওটা তৈরি করতেছি। সো এই ভিডিওটা কখন আপলোড হয় সেটা বলতে পারি না। আর এই ভিডিওটা যখন আপলোড হবে তখন আপনারা সেই কমেন্টটাও দেখতে পারবেন। এখন স্ক্রিনের সামনে সেই কমেন্টটা দেখতেছেন, অথবা এর আগে পরে একটু কমেন্টটা আপনারা দেখতেছেন স্ক্রিনের সামনে। সো কমেন্টটা যিনি করেছে ওনার অনেক উচ্চ চিন্তা বংশীয় মানুষ। অবশ্যই আমি কিন্তু কমেন্টের রিপ্লাই দেই, আপনারা কমেন্ট করলে ভালো কমেন্টের রিপ্লাইও দেই, খারাপ কমেন্ট করলে খারাপ কমেন্টের রিপ্লাইও দেই। কিন্তু আপনারা যদি গালিগালাজ করেন, আমি সেটা গালিগালাজকে যে গালিগালাজভাবে কমেন্ট করব তা না, গালিগালাজকে যে গালিগালাজভাবে আপনাদের অ্যান্সার দিব তা না। আপনারা গালিগালাজ করতে পারেন, এটা আপনাদের রাইট আছে। আপনারা আমাকে চাইলে ভিডিও দেখতে পারেন, অথবা আপনারা না চাইলে ভিডিও নাও দেখতে পারেন। এখন আপনারাই হলো সর্বে সর্বা, বা আপনারা হলো আমাদের ভিউয়ার্স, যারা আর কি আমরা অনলাইন বা ইউটিউব অথবা ফেসবুকে কাজ টাজ করে থাকি, আপনারাই আমাদের কি বলবো সব কিছু সর্বসর্বা। এই কারণে আপনারা চাইলে অনেক কিছুই বলতে পারেন, যেটা আমাদের মেনে নিতে হয়। তো এখন ওই ভাইয়ের কথা অনুযায়ী আমি একটা কথা মনে পড়ছে যে আমাদের দেশে কিছু লোক আছে, দেখবেন আপনার নিজে কিছু করে না, ইভেন অন্য যদি কোনো ভালো কাজ করে তাকে পিছন থেকে টেনে ধরে। দেখবেন ওই লোকটা সারাদিন বাসায় নিজে একা বসে থাকবে, কোনো কাজ কাম করে না, হয়তো বাবার টাকা আছে বা বাপ দাদার ভালো সম্পত্তি রেখে গেছে, কিছু কিছু সম্পত্তি বিক্রি করে। আর সন্ধ্যার পরে আপনার এলাকায় যদি চায়ের দোকান থাকে, আপনি আমার কথাটা বেশি রিয়েলাইজ করতে পারবেন। সেই চায়ের দোকানে গেলে দেখবেন কিছু প্রকৃতির লোক আছে যারা সন্ধ্যার পরে চায়ের দোকানে আসেই জাস্ট মানুষের বদনাম, বা ওই ছেলেটা কিভাবে চলছে, ওই লোকের মেয়েটা কিভাবে চলছে, বা উনি কীভাবে জীবনযাপন করতেছে, এগুলো জাস্ট বদনাম করার জন্যই কিছু লোক, কিছু স্পেসিফিক মানুষ আছে যেগুলো আর কি আপনার বেঁচে থাকে বা যেগুলো জীবন ধারণ করে। এগুলো আসলে জীবন না। আমি কেন এই কথাটা বললাম, আপনি যে স্থানেই সফল হন না কেন, আমি ধরলাম আপনি আমার থেকে অনেক, আমি কিসের ভাই সফল মানুষ, আমি কোনো সফল মানুষই না, বা আমি তো একটা দৈঞ্চা। আমার জীবনে আমি এখন পর্যন্ত কিছু করতেই পারি না, একটা ছোটোখাটো বিজনেস করতেছি, আর টুকটাক আপনাদের মাঝে ভিডিও দিচ্ছি, দেখতেছি কি হয় না হয় ভবিষ্যৎ। যদি এটা থেকে কোনো কিছু আসে তো আমি পাবো, আমার যদি প্রাপ্তি থাকে, যদি উপরওয়ালা আমার এটা থেকে কোনো কিছু লিখে রাখে, অবশ্যই আমি এটা থেকে সম্পূর্ণ বেনিফিটটা পাবো। কষ্টের পরেই তো বেনিফিট আশা করা যায়। সো আমি আমার কষ্ট আমার সাধ্যমতো আমি চেষ্টা করতেছি। এখন বেনিফিটের আশা তো সকলেই করে, একটা পাগলেও তো একটা কাজ করলে বেনিফিটের আশা করে। এখন আপনারা যারা আসলে এরকম মেন্টালিটির মানুষ আছেন, তাদের জন্য আমার এই কথাটা 100% বিপরীতধর্মী। কারণ আপনারা অনেকে দেখবেন যে কিছু মানুষ আছে, সবাই না, কিছু মানুষ দেখা যাচ্ছে আপনি হাতে গুনে বলতে পারবেন যে এই মানুষগুলো এই রকম কথা বলতেছে, বা এই মানুষগুলো এই জিনিসগুলো করতেছে। সো তারা একটা বেশ কিছু গ্রুপ বা বেশ কিছু মানুষ আছে এরকম আমাদের বাংলাদেশের তারা বিশিষ্টজন বলা চলে। সো তারা অনেক কথাই মানুষকে বলবে, সেগুলো আসলে কানে নিলে চলবে না। যেমন আমার এলাকায় আমি 2-3টা এক্সাম্পল দেই, যদি আমার পরিচিত কেউ, যাদের এক্সাম্পল দিচ্ছি, তারা ভিডিওটা দেখে, তারা যদি জিজ্ঞেস করে, অনেক সময় আমি মানে বিপরীত কথার সম্মুখীন হতে হবে, বা তাদের কাছে এটা আমার এক্সপ্লেন করতে হবে কেন এটা আমি বলছি, তারপরে আমি কথাটা বলি। এখন আমার এলাকায় কিছু লোক আছে যে তাদের কোনো কাজকাম করে না বলতে, তাদের বাপদাদার সম্পত্তি একসময় প্রচুর পরিমাণে ছিল, এখন তারা জাস্ট আপনার
সেগুলো বিক্রি করতেছে বা ভাড়া পাচ্ছে আর খেয়ে যাচ্ছে। এখন ওইটা তো ভাই জীবন না। আপনি নিজের জীবনটাকে উপভোগ করতে হলে আপনার রাস্তার ভিতরে বের হতে হবে। আপনার জীবনটাকে উপভোগ করতে হলে আপনি আমার মতো ভিডিও করেন, আমি অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি। আপনি মোটো ব্লগ করেন, আপনি বেশি না 1 বছরে 50টা মোটো ব্লগ আপলোড দিয়ে দেখান ভাই। এই লাইফটা এত ইজি না ভাই, কোনো লাইফই ইজি না। আপনি ব্যবসা লাইফ বলবেন, আমি যে বিজনেস করতেছি আমার সেই ম্যাটেরিয়ালগুলো ঢাকার বাইরে থেকে আনতে হচ্ছে। আগে আমি ম্যাটেরিয়ালগুলো আনতাম আপনার সিলেট থেকে, এরপর ম্যাটেরিয়াল এখন ওই ম্যাটেরিয়াল আমার বন্ধ আছে, সিলেটের ম্যাটেরিয়াল। এখন আমি ম্যাটেরিয়ালগুলো ম্যাক্সিমাম আনতে হচ্ছে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করে, বিভিন্ন আপনার বাইং হাউস থেকে ম্যাটেরিয়ালগুলো আনতে হচ্ছে। তাহলে কোনো ব্যবসায়ী আপনি যে সহজ বলতে পারবেন পৃথিবীতে বেঁচে থাকার জন্য আপনি যে কাজটাই করেন না কেন, আমার মনে হয় সেই কাজটাই আপনি যদি সর্বোচ্চ দিয়ে না করেন তাহলে আপনি সেটা থেকে আশা বা কোনো দিন ভরসা করতে পারবেন না। এখন আমাদের বাংলাদেশে কিছু লোক আছে যে তার পূর্বপুরুষ প্রচুর সম্পত্তি রেখে যায়, সেগুলো বিক্রি করে খায়। দেখবেন সো কল্ড কিছু লোক, সবাই না, মানে এরকম লোক আপনি আপনার এলাকায়ও দেখতে পারবেন। যে একটা খেলা আসছে, দেখবেন আপনার এলাকায় সবচেয়ে খেলা নিয়ে বেশি উদ্গ্রীব কে থাকে, মানে উদ্গ্রীব বলতে এই আজকে কোন দলের খেলা, এই আজকে বার্সেলোনার খেলা, এই আজকে রিয়াল মাদ্রিদের খেলা, এই আজকে আইপিএল, এই আজকে বিপিএল, এই আজকে বিগ ব্যাশ, এই আজকে দেখা যাচ্ছে টি10, এই আজকে আইসিসি এই টুর্নামেন্ট, এগুলো আছে। তুমি কোন দল সাপোর্ট করো বাতিজা, তুমি কোন দল করো? দেখবেন এগুলো যারা বলে তারা আসলে সারা জীবন খালি মানুষের অথবা খেলাধুলা অথবা কোনো কিছু সমালোচনা করেই যায়, কিন্তু তাদের যে অ্যাকচুয়াল আপনার লাইফের এনজয়মেন্টটা ওইটা কোনো দিন তারা করতে পারে না, বা তারা অ্যাকচুয়াল এনজয়মেন্টটা লাইফের উপভোগ করতে পারে না। এটার কারণ হলো তারা আপনার সবসময় মানুষের সমালোচনা করে অভ্যস্ত। তো তারা যখন নিজে একটা ভালো কাজ করতে যায়, এটা যারা আসলে মানুষের সমালোচনা বেশি করেন তাদের অনেকে মিলে নিতে পারেন। এতে আমার যদি আমার ভিউয়ার্সের ভিতরে 10-12 জন পড়ে যায়, তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। কারণ আমি আপনাদেরকে বলতেছি না, আমি ওই রকম লোকদের বলতেছি যারা আসলে খালি মানুষের সমালোচনা করে যায়, কোনো ভালো কাজ করে না। আপনি মানুষের সমালোচনা করতে পারেন, হেলদি একটা ওয়ে আছে, হেলদি একটা কম্পিটিশন আছে। কিছু কিছু জিনিস আমার খারাপ লাগে, যেমন আমাদের ক্রিকেট টিম যেটা আছে বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম, তো বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম নিয়ে যেইভাবে মানুষ সমালোচনা করে বা যেইভাবে যত পর্যায়ে সমালোচনা করা যায় আমরা কিন্তু করি, তারপরও কিন্তু আমাদের 16 কোটি 18 কোটি 20 কোটি লোকের জন্য আমাদের ফুল ন্যাশনাল টিমটা খেলতেছে। তাদেরকে আমাদের অ্যাপ্রিসিয়েট করা ছাড়া আমরা তাদের সমালোচনা করি, এটা আমাদের উচিত না। যেমন তেমন আমরা জাতি হিসাবে অনেক উন্নত মন মানসিকতার লোকজন, তো এই কারণেও আমরা এরকমটা করে থাকি, সেটাও বলতে পারেন। এখন আসেন বাংলাদেশ অথবা ইন্ডিয়াতে মানুষের মেন্টালিটি অনেক প্রকার, সাইকোলজিক্যাল বলেন, আপনার ফিজিক্যাল বলেন অথবা মাইন্ড সেন্স বলেন, সবগুলোই আপনার কানেকশন থাকে একই রকমই। আপনি কোনো ব্যতিক্রম নাও পেতে পারেন। আর ব্যতিক্রম যদি খুঁজতে হয় তাহলে আপনি ইউরোপিয়ান যারা আছে ওনাদের একটু, আপনি যদি তাদের মেন্টালিটিটা বুঝতে হয় তাহলে আপনার দেশের বাইরে ট্যুর করেন, ট্রাভেল করেন, তাহলে আপনি অনেক প্রকার মেন্টালিটি বুঝতে পারবেন। যেমন আমি একটা ভালো কথা আপনাদেরকে শেয়ার করি, আপনারা বুঝতে পারবেন। আমি যখন আপনার থাইল্যান্ডে গিয়েছি তখন অনেক ইউরোপিয়ান লোকজন আমার পরিচিত হয়েছে, যেমন ইতালি, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডের লোকজন। তখন ওনাদের সাথে আমি হোস্টেলে ছিলাম, তো আপনার থাইল্যান্ডে মানে হোস্টেল, আপনার হোমস্টে যেগুলো আছে হোস্টেল, ওইগুলোতে ভাড়া ছিলাম। বাংলাদেশি টাকায় পার ডে মনে হয় 1200 টাকা করে ছিল। সো ওই হোমস্টেগুলোতে থাকার সময় ওই লোকগুলো যেইভাবে মেন্টালিটি, তাদের সাথে কথা বললে আমি বুঝতে পারি, ইংলিশে তাদের সাথে কথা বললে আমি এতটুকু বুঝতে পারি যে তারা কেন এত উন্নতি করেছে বা তাদের দেশ কেন এত উন্নত। তাদের মেন্টালিটি আসলে অনেক উন্নত, অনেক ডেভেলপড, যেটা আসলে আমাদের মতো দেশের জন্য কবে হয় সেটা আমি আপনি দেখে মরতে পারি কিনা বা আমি আপনি বেঁচে থাকার সময় দেখতে পারি কিনা, এটাও তো একটা চিন্তার বিষয়। দেশের মানুষ দেখেন, আপনি উপরে উঠবেন, আপনাকে নিচে নেমে কিভাবে নামানো যায়, এটা আমাদের দেশের মানুষের প্রধান একটা মেন্টালিটি হয়ে যায়। এটা আপনি সবার ক্ষেত্রে বলা চলে, পাগল হয়ে গেছে ব্যাগডালা খোলা পিছনের। আল্লাহ আপনার মঙ্গল করুক রোজা রমজানের দিন, এতটুকুই বলি। কারণ রোজা আছি তো ভাই, বেশি কথা বললে আবার দেখা যাচ্ছে গালাগালি বের হয়ে যাবে মুখ দিয়ে। আর আপনারা অনেকে মানে কমেন্ট করেন যে আমি আউলফল ল্যাঙ্গুয়েজ ইউজ করি, কেন ইউজ করতে দেখছেন এরকম লোকদের কি বলা চলে, ওর গাড়ি টান মিনিমাম 120-25। যাই হোক, এগুলোই রাস্তাঘাটে পরে মরে থাকে, মরলে সবার দোষ হয়।
সো এই কারণে আমাদের মেন্টালিটি আমাদের চেঞ্জ করতে হবে। আর চেঞ্জ করার জন্য দেখা যাচ্ছে আমি আপনি যতই চেঞ্জ হই, আমি আপনি যতই মেন্টালিটি দিক দিয়ে স্ট্রং হই, আমাদের নেক্সট যে জেনারেশনটা আছে, সো নেক্সট জেনারেশনটাকেও আমাদের চেঞ্জের ভিতর আনতে হবে। এখন নেক্সট জেনারেশন বলতে আপনার আমার যেই পরবর্তী জেনারেশনটা আসবে পৃথিবীতে, তাদেরকে আমরা চেষ্টা করব একটু ভালো মেন্টালিটির মাধ্যমে বড় করার জন্য। যে ছোট থেকেই আমরা যেমন দেখে আসছি, আমরা যখন বড় থেকে ছোট হয়েছি, তখন আমাদের বাসার পাশে যদি কেউ একটু বেটারভাবে জীবনযাপন করে, আমাদের ফ্যামিলি মেম্বার বলেন, আমার আপনার সবারই ভাই, এখন কেউ বলতে পারবেন না যে আমার বাসা থেকে এরকম করে নাই কোনো দিন, আমার বাসায় একবারে মক্কা শরীফ ইমাম সাহেবের মতো মানুষ বসবাস করে। আমরা বাঙালি হিসাবে এতটুকু বলতে পারি, আমরা এক ভাইয়ের মানে ভালো জিনিস কখনো আরেক ভাই পছন্দ করতে পারি না। এটা আমাদের বাঙালিদের একটা ভালো গুণ, কারণ আমরা বাঙালিরা কখনো একজনের ভালো আরেকজন পছন্দ করি না, বা একজনের ভালো গুণগুলো যদি বা তিনি যদি ভালো থাকে, এটা আমরা অনেকে পছন্দ করি না। এখন এই কারণে আমরা বাঙালিরা অনেক ক্ষেত্রে পিছিয়ে আছি। আর যারা একটু ওই রকম চিন্তাভাবনার লোকজন বা যারা একটু হাই মোটিভেটেড লোকজন, তারা অনেক এগিয়ে গেছে। এখন আমাদের যে পরবর্তী প্রজন্ম, তাদের আমাদের চেষ্টা করতে হবে বা একটু হাই মেন্টালিটির মাধ্যমে গড়ে তোলা যায়, যাতে তারা এসে সোশ্যাল মিডিয়াতে, হ্যাঁ আপনার সোশ্যাল মিডিয়াতে কিছু হেলদি কম্পিটিশন আছে, আমি বলতেছি না হেলদি কম্পিটিশন নাই ওরকম না। আমার যে ভাইটা কমেন্ট করছে, আমি মনে করি ওনার মেন্টালিটি ওই রকম, এই কারণে উনি কমেন্ট করছে। যেমন আমাদের বাংলাদেশ টিম যখন খারাপ করে, আমার নিজেরও কিন্তু খারাপ লাগে, কিন্তু ভাই দেখেন, আপনি যখন মাঠের ভিতরে খেলতে যাবেন, যখন আপনার সামনে 140+ বল আসবে, 140+ স্পিডের কথা বলতেছি, 140+ স্পিডের বল আপনি ফেস করবেন, তখন আপনার কীরকম মেন্টালিটি থাকতে হয়, একটা খেলোয়াড়ের কীরকম মেন্টালিটি দরকার, সেটা আমি আপনি একটা নর্মাল মানুষে আসলে রিয়েলাইজ করতে পারবো না, বা একটা নর্মাল মানুষের এটা আসলে বোঝার কোনো ওয়ে নাই, কারণ আমরা তো এগুলো ফেস করি নাই, বা আমরা তো এগুলোর সাথে অ্যাডজাস্ট না। একজন নর্মাল মানুষ সর্বোচ্চ পাড়া মহল্লাতে খেলাধুলা করে, ওইগুলোর সাথে অ্যাডজাস্ট বা তাদের ওই রকম একটা পরিবেশের সাথে তারা গড়ে ওঠে। তারা তো 140+, 145 এরকম বল তারা ফেস করে নাই। এই কারণে আপনার সবসময় আপনি সমালোচনার ক্ষেত্রে একবার নিজের মানসিকতাটাকে মানে সমালোচনার দ্বার প্রান্তে নিয়ে আসবেন, যে আমি যে এই লোকটার সমালোচনা করতেছি, আসলে এই লোকটায় সম্পর্কে আমি কতটুকু জানি। যেমন কিছুদিন আগে আমাদের একটা ভালো ক্রিকেট প্লেয়ার লিটন কুমার দাস, আমি তাকে অনেক ভালো মনে করি, কারণ আমাদের বাংলাদেশে বা এ পর্যন্ত যতগুলো ব্যাটসম্যান আসছে ওপেনিংয়ে বলেন, লিটন কুমার দাসের মতো কোনো ওপেনিং ব্যাটসম্যান আমার পছন্দ হয় না। এখন অনেকে বলতে পারেন তামিম ইকবাল আছে, তামিম ইকবাল আমি নিজে ফেভারেবল পছন্দ করি না। কেন পছন্দ করি না? কারণ তামিম ইকবাল একটা বিশেষ কোঠায় বাংলাদেশ দলে চান্স পাইছিল, এই কারণে। এটা আমি বলবো কোনো একটা ভিডিওতে, যে বাংলাদেশ দলে যদি আপনারা ভিডিও চান যে বাংলাদেশ দলের বিশেষ কোঠা নিয়ে, তাহলে আমি ভিডিও করব। এখন ওই রকমভাবে যারা বিশেষ কোঠায়, বাপদাদার কোঠায় অতি সহজে কোনো কিছু পেয়ে যায়, তারা আসলে সব কিছুকে তুচ্ছ মনে করবে, তাদের কাছে পৃথিবীর সব কিছুই তুচ্ছ হবে, কারণ তারা তো জীবনে সব কিছু অতি সহজেই পায়, তাদের কাছে তো কোনো কিছু স্ট্রাগল করে পেতে হয় না। আর আপনি যদি কোনো কিছু স্ট্রাগল করে পান, তাহলে আপনার কাছে সেটার মূল্য, সেটার মর্ম আসলে আলাদা রকমের হবে। এখন পৃথিবীতে আমি চিন্তা ভাবনা আমার মতো, আপনার চিন্তা ভাবনা আপনার মতো, সেটা থাকবে, না হলে পৃথিবীতে এত সুন্দর হতো না, পৃথিবীতে এত বাস্তবসম্মত হতো না। যদি সবাইয়ের চিন্তাধারা একরকম হতো, তাহলে সবাই ধনী হতো, বা সবাই তো গরিবই থাকতো, তাহলে গরিব আর গরিব থাকতো না, ধনী আরও ধনী হতো না। এটাই পৃথিবীর নিয়ম, এটাই পৃথিবীর জাগতিক নিয়ম। এখন যে ভাইটা কমেন্ট করছে, আমি আবারও বলতেছি, আমি তাকে কোনো খারাপ কমেন্টস বা ব্যাড কমেন্টস করতেছি না, আমি বলতেছি তিনি একটা হেলদি কমেন্ট করছে, যে এগুলো কাজ বাদ দিয়ে পারলে একটু নিজে জীবনের জন্য কিছু করতে। আমি অবশ্যই সেটা তার কথা চিন্তা ভাবনা করতেছি, থ্যাংক ইউ ভাই। আমি এরপর থেকে চেষ্টা করব নিজের জীবন কী করে ভালো মতো পরিচালনা করা যায়, যাতে নিজের ভবিষ্যতে কোনো সমস্যার সম্মুখীন না হতে হয়, এগুলো আমি চেষ্টা করব ভবিষ্যতে করার জন্য। তো আপনার কমেন্টটা আমার অনেক হেল্পফুল করছে, আপনার কমেন্টটা আমার অনেক মোটিভেট করছে। এখন আপনারা যারা ভিডিওটা দেখতেছেন, দয়া করে একটু কমেন্ট করবেন, দয়া করে সাবস্ক্রাইব করবেন, কারণ এগুলো করতে কোনো টাকা পয়সা খরচ হয় না। কারণ আমরা যখন রাস্তাঘাটে ভিডিও তৈরি করি, যেমন মোটো ব্লগটা কিন্তু সহজ জিনিস না। আপনারা
মোটো ব্লগিং যারা দেখেন তারা তো অনেক সহজে ভাবেন কথা বলতেছি হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের পিছনেও লক্ষ্য রাখতে হচ্ছে কোন দিক দিয়ে মেরে দিবে। আর সামনের দিক দিয়ে এখন যেহেতু বাংলাদেশে পাগলের সংখ্যা বেড়ে গেছে রাস্তাঘাটে, যেমন এই যে একটা পাগল দেখেন উল্টা আইসা তিনি জাস্ট ফাট করে ঢুকে গেছে, এরকম পাগলের সংখ্যা বাংলাদেশে প্রচুর পরিমাণে বেড়ে গেছে। এগুলোর কারণে আমাদের কিন্তু ভাই সব দিকে লক্ষ্য রেখে মোটো ব্লগিং করতে হয়। আপনাদেরকে কিছু ফেভারেবল কথা বলতে পারি, আল্লাহর রহমত আছে বলেই এই কারণে পারতেছি। যদি রহমত না থাকতো তাহলে হয়তো আমি এগুলো পারতাম না, বা হয়তো আমার মতো একটা সামান্য মানুষ এগুলো সম্ভব হতো না। যতদিন আমি পারি ততদিন আপনাদের কথা বলে যাব, আমার এটা সম্ভব হবে না তখন আমি এটা আস্তে করে ছেড়ে দিব, বা মোটো ব্লগিং আমি নিজে থেকেই ছেড়ে দিব। যারা আমার ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই আমার সাথে থাকবেন, আমাকে উৎসাহ দিবেন। আমি মাঝে মাঝে কিছু মানে এরকম কমেন্ট দেখে আমার মাথা গরম হয়ে আমি মাঝে মাঝে ভিডিওতে কিছু খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করি, সেগুলোর জন্য আমি অবশ্যই ক্ষমা প্রার্থী। কারণ আপনারা ভুল না ধরায় দিলে কে ধরাবে? আপনারাই তো ভিডিও দেখেন, আপনারা চাইলে আমি থাকবো, আপনারা না চাইলে আমি থাকবো না।